আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা ভারতের জন্য অশনি সংকেত। গাজা থেকে ইসরায়েলের রকেট হামলা। ফিলিস্তিনের গাজা পুরোপুরি ধ্বংসে ভয়াবহ মাত্রায় অভিযান চালাচ্ছে ইসরায়েল। গাজার ভূখণ্ড ধ্বংস হয়ে গেছে, ক্ষতি $6,800 কোটি। রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের মন্ত্রিসভা ভবন। ভবিষ্যতে ইসরায়েলি হামলার জবাব আরও কঠোর হবে ইরান। রাশিয়া ইউক্রেন বাফার জোনে থাকবে বাংলাদেশি সেনাও। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তি হলে দুই দেশের মধ্যে একটি বাফার জোন তৈরি করা হতে পারে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা ভারতের জন্য অশনি সংকেত। ভারতের ঔদ্ধত্যই যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের সঙ্গে আরও ঘনিষ্ঠ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন সামরিক বাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল মার্ক কিমিট। তিনি সতর্ক করে বলেন, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠতা নয়াদিল্লির জন্য অশনি সংকেত। রোববার 7 সেপ্টেম্বর একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। সংবাদ মাধ্যমটি বলছে, ভারতের ঔদ্ধত্যই যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের দিকে আরও কাছে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত মার্কিন ব্রিগেডিয়ার জেনারেল মার্ক কিমিট। ব্রিটিশ উপস্থাপক পিয়ার্স মর্গান আনসিনসার্ড অনুষ্ঠানে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন, যা নিয়ে নয়াদিল্লির চিন্তিত হওয়া উচিত। কিমিট বলেন, ট্রাম্পের প্রতি ভারতের যে ঔদ্ধত্য প্রকাশ পেয়েছে তার ফলেই আমরা পাকিস্তানের সঙ্গে আরও ঘনিষ্ঠ হয়ে উঠছি। আসিম মুনির এখন ট্রাম্পের সঙ্গে এমন সম্পর্ক গড়েছেন যা ভারতের ভাববার মতো বিষয়। মূলত পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সংঘাতের সময় তিনি দুই দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধ ঠেকিয়েছেন বলে ট্রাম্প বারবার দাবি করার পরই মোদি ও ট্রাম্পের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। অবশ্য ভারত দাবি করে আসছিল যুদ্ধবিরতি তাদের নিজেদের মধ্যে সরাসরি সমঝোতার ফল। পরে সম্পর্কে তীব্র এই অস্বস্তি দেখা দেয় গত 17 জুন এক ফোনালাপে। মূলত ট্রাম্প কানাডায় G7 সম্মেলন ছেড়ে আগেভাগে চলে আসেন এবং নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা না করার পরে ওই ফোনালাপ হয়েছিল। এর আগে জুন মাসে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ওয়াশিংটনে যান এবং হোয়াইট হাউসের ক্যাবিনেট কক্ষে ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠক করেন। এটি ছিল বিরল এক ঘটনা। এদিকে একদিন আগেই মোদি বলেছেন, ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্ক এখনও খুবই ইতিবাচক। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগত বন্ধুত্বের উল্লেখ করেন এবং দুদেশের কৌশলগত সম্পর্ক নিয়ে আশাবাদী মনোভাব প্রকাশ করেন। মোদি লেখেন, ট্রাম্পের আন্তরিক অনুভূতি ও ইতিবাচক মূল্যায়নকে আমি গভীরভাবে প্রশংসা করি এবং সমভাবে প্রতিদান করি। ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত ইতিবাচক, অগ্রসর, ব্যাপক ও বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বমূলক। এর আগে ট্রাম্প বলেন, আমি সবসময়ই মোদির বন্ধু থাকব। ভারত ও যুক্তরাষ্ট্র একটি বিশেষ সম্পর্ক আছে, চিন্তার কিছু নেই। তিনি নিজের আগের মন্তব্যকেও এই সময় তেমন গুরুত্ব দেননি, যেখানে তিনি বলেছিলেন ভারতকে হয়তো চীনের কাছে হারাতে পারেন তিনি। গাজা থেকে ইসরায়েলের রকেট হামলা। ফিলিস্তিনের গাজা পুরোপুরি ধ্বংসে ভয়াবহ মাত্রায় অভিযান চালাচ্ছে ইসরায়েল। এর মধ্যেও মাঝে মধ্যে গাজা থেকে প্রতিরোধের খবর আসছে। সেই ধারাবাহিকতায় রকেট হামলার সাইরেনে ঘুম ভাঙল ইসরায়েলিদের। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রোববার 7 সেপ্টেম্বর সকালে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সম্প্রদায়ের দিকে 2টি রকেট নিক্ষেপ করা হয়েছে। একটি রকেট প্রতিহত করা হলেও দ্বিতীয়টি জনবসতিহীন এলাকায় আঘাত হানে। প্রায় 3 সপ্তাহের মধ্যে গাজা থেকে এটি প্রথম রকেট নিক্ষেপের ঘটনা। রকেটের আঘাতে নেডিহট শহর এবং আশেপাশের বেশ কয়েকটি সম্প্রদায় সাইরেন বেজে ওঠে। লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে তৎপর হয়ে ওঠে বিশেষ বাহিনী। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিপদ কেটে গেছে বলে নাগরিকদের জানায় IDF। ম্যাগেন ডেভিড অ্যাডম জরুরি পরিষেবা জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি। স্থাপনা ক্ষয়ক্ষতিরও কোনো খবর পাওয়া যায়নি। তবে তারা সতর্ক রয়েছেন এবং পরবর্তী ঘটনায় নজর রাখছেন। গাজায় ইসরায়েলের টানা 700 দিনের হামলায় প্রায় পুরো ভূখণ্ড ধ্বংস হয়ে গেছে। গাজা সরকারের গণমাধ্যম দপ্তরের তথ্য অনুযায়ী অবকাঠামোর 90%ই ধ্বংস হয়েছে। ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $6,800 কোটি বেশি। এ হামলা শুধু ধ্বংসযোগ্য নয়, বরং পদ্ধতিগত গণহত্যা ও জোরপূর্বক বাস্তুচ্যুতি নীতির প্রতিফলন। এ পর্যন্ত ৭৩,৭০০ জন নিহত বা নিখোঁজ হয়েছেন। নিহতদের মধ্যে আছেন 20,000 শিশু ও 12,500 নারী। প্রায় 2,700 পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। এছাড়া নিহতদের মধ্যে রয়েছেন 1,670 স্বাস্থ্যকর্মী, 248 সাংবাদিক, 139 সিভিল ডিফেন্স সদস্য ও 173 পৌরকর্মী।
আহত হয়েছেন আরও 1,62,000 মানুষ, অনেকেই অঙ্গচ্ছেদ, পক্ষাঘাত বা দৃষ্টিশক্তি হারিয়ে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। হামলায় 38টি হাসপাতাল, 833টি মসজিদ ও 163টি শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। হাজার হাজার সরকারি ভবনও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবুও ইসরায়েল বলছে তাদের হামলার একমাত্র লক্ষ্যবস্তু হামাস সশস্ত্র গোষ্ঠীর সদস্য এবং তাদের ব্যবহৃত স্থাপনা। হামাস ধ্বংসের মাধ্যমে কেবল যুদ্ধ থামতে পারে। গাজার ভূখণ্ড ধ্বংস হয়ে গেছে, ক্ষতি $6,800 কোটি। গাজায় ইসরায়েলের টানা 700 দিনের হামলায় প্রায় পুরো ভূখণ্ড ধ্বংস হয়ে গেছে। গাজা সরকারের গণমাধ্যম দপ্তরের তথ্য অনুযায়ী অবকাঠামো 90%ই ধ্বংস হয়েছে। ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $6,800 কোটিরও বেশি। খবর মিডল ইস্ট মনিটর। বিবৃতিতে বলা হয়, এই হামলা শুধু ধ্বংসযোগ্য নয়, বরং পদ্ধতিগত গণহত্যা ও জোরপূর্বক বাস্তুচ্যুতি নীতির প্রতিফলন। এ পর্যন্ত 73,700 জন নিহত বা নিখোঁজ হয়েছেন। নিহতদের মধ্যে আছেন 20,000 শিশু ও 12,500 নারী। প্রায় 2,700 পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। এছাড়া নিহতদের মধ্যে রয়েছেন 1,670 জন স্বাস্থ্যকর্মী, 248 জন সাংবাদিক, 139 জন সিভিল ডিফেন্স সদস্য ও 173 পৌরকর্মী। আহত হয়েছেন আরও প্রায় 1,62,000 মানুষ। অনেকেই অঙ্গচ্ছেদ, পক্ষাঘাত বা দৃষ্টিশক্তি হারিয়ে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। হামলায় 38টি হাসপাতাল, 833টি মসজিদ ও 163টি শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। হাজার হাজার সরকারি ভবনও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজা সরকারের দাবি, ইসরায়েল শুধু ঘরবাড়ি ধ্বংস করেই থেমে নেই, বরং গাজা সিটির বাসিন্দা ও উত্তরাঞ্চলের মানুষদের ঘরে ফিরতে দিচ্ছে না। একই সঙ্গে খাদ্য অবরোধের মাধ্যমে ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে। শত শত হাজার ত্রাণবাহী ট্রাক গাজায় ঢুকতে বাধা দেওয়া হয়েছে। ফলে 24 লাখ, এর মধ্যে 10 লাখ শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। গণমাধ্যম দপ্তর ইসরায়েলের সহযোগী দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে এ ধ্বংসযজ্ঞের জন্য দায়ী করেছে। তারা আরব ও ইসলামী দেশগুলো সহ আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘকে হামলা বন্ধ করা, অবরোধ প্রত্যাহার করা, বাস্তুচ্যুত পরিবারগুলোকে ঘরে ফেরানো এবং ইসরায়েলি নেতাদের আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে। এদিকে শুক্রবার 5 সেপ্টেম্বর গাজায় গণহত্যামূলক যুদ্ধের 700তম দিনে নিহত সংখ্যা 64,300 ছাড়িয়েছে। সমগ্র অঞ্চল এখন দুর্ভিক্ষের মুখে দাঁড়িয়ে আছে। উল্লেখ্য, গত বছর নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধপ্রদের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে দেশটি বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজেতে গণহত্যা মামলার মুখোমুখি। রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের মন্ত্রিসভা ভবন। রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের মন্ত্রিসভা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার 7 সেপ্টেম্বর ভোরে ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিবিরিদেঙ্কো আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন। 2022 সালে সামরিক অভিযান শুরুর পর এই প্রথম এই ভবনটি হামলার শিকার হল। খবর বিবিসির। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, শনিবার রাতে কিয়েভে রাশিয়ার রেকর্ড সংখ্যক 800টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তাদের তথ্য অনুযায়ী সর্বশেষ এই হামলায় 9টি ক্ষেপণাস্ত্র এবং 56টি ড্রোন 37টি স্থানে আঘাত হেনেছে। প্রধানমন্ত্রী সিভিরিদেঙ্কো জানান, মন্ত্রিসভা ভবনের ছাদ ও উপরের তলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, শত্রু প্রতিদিন দেশের মানুষের ওপর ভয় সৃষ্টি করছে। তিনি আরও বলেন, আজ ভোরে আমরা ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারের ঠিক পেছন থেকে ময়দানের আকাশে ধোঁয়ার একটি বড় কুণ্ডলী উঠতে দেখেছি। এরপর আমরা বিস্ফোরণের শব্দ শুনেছি এবং দেখেছি দুটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র দ্রুতগতিতে ছুটে চলছে। এরপর আরেকটি বিস্ফোরণ ঘটেছে। যদিও কিয়েভের কেন্দ্রে শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে, তবু রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের জন্য এই স্থানে আঘাত করা একটি বিরল ঘটনা। তবে মনে হচ্ছে এবার কিয়েভ অতিরিক্ত চাপের মধ্যে পড়েছে। এই খবরটি বিবিসি থেকে নেওয়া হয়েছে। ভবিষ্যতে ইসরায়েলি হামলার জবাব আরও কঠোর হবে ইরান। ইরানের একজন জ্যেষ্ঠ আইন প্রণেতা হুঁশিয়ারি দিয়েছেন যে ভবিষ্যতে ইসরায়েল নতুন কোনো হামলা চালালে তার জবাব অতীতের তুলনায় আরও কঠোর হবে। খবর মেহের নিউজ। শনিবার 6 সেপ্টেম্বর ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেন, ইসরায়েল বা তাদের সমর্থকদের পক্ষ থেকে যে কোনো আক্রমণের মুখে ইরান ও তার সশস্ত্র বাহিনী দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে। তিনি স্পষ্ট করে জানান, আগামীতে আমাদের প্রতিক্রিয়া
আরও কঠোর এবং চূড়ান্ত হবে। আজিজি অভিযোগ করেন, গত জুনে ইরানের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে ইসরায়েল একা ছিল না, বরং যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ সামরিকভাবে তেল আবিবকে সমর্থন দিয়েছিল। তার ভাষায়, এই সংঘাতকে কেবল ইরান ও ইসরায়েলের দ্বিপাক্ষিক লড়াই হিসেবে দেখা যাবে না, কারণ এর পেছনে একাধিক দেশের সরাসরি সম্পৃক্ততা ছিল। তিনি আরও দাবি করেন, ইরানের পাল্টা সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র বাধ্য হয়ে তাদের দূত স্টিভ উইটকফের মাধ্যমে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বার্তা পাঠায়। আজিজির মতে, তারা ইরানের সামরিক সক্ষমতা উপলব্ধি করেছে। উল্লেখ্য, গত 13 জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে উস্কানিমূলক হামলা শুরু করে, যা পরবর্তীতে 12 দিনের পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হয়। এতে ইরানের সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক সহ অন্তত 1064 জন নিহত হন। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে এই যুদ্ধে সরাসরি অংশ নেয়। এর পাল্টা জবাবে ইরানের সশস্ত্র বাহিনী দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কৌশলগত স্থাপনাসহ কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলা চালায়, যা পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত। শেষ পর্যন্ত 24 জুন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সফল অভিযানের মাধ্যমে ইরান এই আগ্রাসন প্রতিহত করতে সক্ষম হয়। রাশিয়া ইউক্রেন বাফার জোনে থাকবে বাংলাদেশি সেনাও। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তি হলে দুই দেশের মধ্যে একটি বাফার জোন তৈরি করা হতে পারে। এই বাফার জোন বা নিরস্ত্রীকরণ অঞ্চল পর্যবেক্ষণে নেতৃত্ব দিতে পারে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ হিসেবে এ পরিকল্পনা নেওয়া হচ্ছে, খবর এনবিসি নিউজের। এ বিষয়ে সংশ্লিষ্ট 4 জন ব্যক্তির বরাত দিয়ে এনবিসি নিউজ জানায়, এই বাফার জোন হবে একটি বড় পরিসরের নিরস্ত্রীকরণের এলাকা, যার সীমানা এখনও নির্ধারণ করা হয়নি। তবে এটি হবে ইউক্রেনের অভ্যন্তরে। আংশিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ড্রোন, উপগ্রহ এবং অন্যান্য গোয়েন্দা ক্ষমতা ব্যবহার করে বাফার জোন পর্যবেক্ষণের নেতৃত্ব দেবে। অন্য যেসব দেশ ইউক্রেনের নিরাপত্তায় অংশ নেবে তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে যুক্তরাষ্ট্র। পরিকল্পনা অনুযায়ী এই অঞ্চলটি ন্যাটোভুক্ত নয় এমন এক বা একাধিক দেশের সেনা এই বাফার জোনে মোতায়েন করা হতে পারে। সৌদি আরব বা এমনকি বাংলাদেশের সেনাও মোতায়েন করা হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে ইউক্রেনের অভ্যন্তরে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না। এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তার যেকোনো পরিকল্পনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সম্মত হতে হবে। এতে ন্যাটোর সম্পৃক্ততা বা এমনকি এর পরামর্শও পুতিন গ্রহণ করবেন না। তাই পরিকল্পনাকারীরা ন্যাটো বাহিনী আড়ানোর চেষ্টা করছেন।